আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনের বিশেষ বিশেষ খবর হলো, সাইপ্রাস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদেসের সঙ্গে বৈঠকে বসেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারত প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব জেলায় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা প্রস্তুত রাখতে ত্রাণ কমিশনারদের নির্দেশ দিয়েছেন। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত ৮০ জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৩৩ জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ আজ চতুর্থ দিনে পড়ল। বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে 2025-27 ক্রীড়াসূচি প্রকাশ করেছে আইসিসি। আসছি বিস্তারিত খবরে। সাইপ্রাস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদেসের সঙ্গে বৈঠকে বসেছেন। এর আগে তাকে নিকোসিয়ায় রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। দুপক্ষের মধ্যে বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, পরিকাঠামো উন্নয়ন, নতুন উদ্ভাবন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ইউরোপ ওপেন ইউনিয়ন সম্পর্ক এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর নিয়েও কথা হবে তাঁদের মধ্যে। এরপর প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদেসের নিকোসিয়ার টাউন হল পরিদর্শন করে সেখান থেকে তারা রাষ্ট্রসংঘের যুদ্ধবিরোধী রেখায় একটি প্রতীকী যৌথ সফর করবেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর সম্মানে আয়োজিত একটি সরকারি মধ্যাহ্নভোজের মাধ্যমে সফর শেষ করবেন। সেখান থেকে তিনি কানাডায় G7 শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রওনা দেবেন। প্রধানমন্ত্রী মোদী লিসামলে বাণিজ্যিক গোল টেবিল বৈঠকে ভাষণ দিতে গিয়ে সাইপ্রাসের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারতের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে 23 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাসে প্রথমবারের মতো ব্যবসায়িক গোল টেবিলে বৈঠকের মাধ্যমে সফর শুরু করার ফলে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কতটা গুরুত্ব দেয় তা তুলে ধরে। The Grand Cross of the Order of Marquarrios III सम्मान के लिए मैं आपका, साइप्रस सरकार का और साइप्रस के लोगों का ऐसे हार्दिक अभिनंदन करता हूं, आभार व्यक्त करता हूं। यह सम्मान केवल मेरा, नरेंद्र मोदी का सम्मान नहीं है, ये 140 करोड़ भारतवासियों का सम्मान है। শ্রী মোদী পরিকাঠামোগত সংস্কারের মাধ্যমে ভারতের রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিএসটি বাস্তবায়নের মাধ্যমে এক দেশ এক কর ধারণাটি এসেছে। এর ফলে কর্পোরেট করের হার যুক্তিসঙ্গত করা হয়েছে। শ্রী মোদী ভারতের আর্থিক বিকাশে ভবিষ্যতের তৈরিতে ভারতের মনোযোগের কথাও তুলে ধরেছেন। তিনি এআই মিশন, কোয়ান্টাম মিশন, সেমিকন্ডাক্টর মিশন, ক্রিটিক্যাল মিনারেলস মিশন এবং নিউক্লিয়ার পাওয়ার মিশনের কথা উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজ এই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় 2027 সালের 1 মার্চকে ভিত্তিবর্ষ করে এই জনগণনা চালানো হবে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের তুষারাবৃত অঞ্চলে এই ভিত্তিবর্ষ ধরে জনগণনা হবে না। ওই সমস্ত জায়গায় 2026-এর 1 অক্টোবরকে ভিত্তিবর্ষ করে জনগণনা হবে। জনগণনা শুরু হওয়ার পর থেকে এটি হবে 16তম এবং স্বাধীনতার পরে 8ম। এই আদমশুমারি 2টি পর্যায়ে পরিচালিত হবে। প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ কর্মসূচি, প্রতিটি পরিবারের আবাসন পরিস্থিতি, সম্পদ এবং সুযোগ সুবিধা সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা, প্রতিটি পরিবারের জনসংখ্যাতাত্ত্বিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং অন্যান্য বিবরণ সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 90 দিনের জন্য সব জেলায় বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা প্রস্তুত রাখতে ত্রাণ কমিশনারের নির্দেশ দিয়েছেন। আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ত্রাণ কমিশনার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সম্মেলনে শ্রী শাহ বলেন, বিপর্যয় মোকাবিলার জন্য জেলা স্তরে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি রাখা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিপর্যয় যাতে কোনো হতাহত না হয় সেটা নিশ্চিত করাই লক্ষ্য সরকারের। विगत 2 वर्ष से हमने राहत और आपदा प्रबंधन दोनों से जुड़ी हुई सभी एजेंसियों के वर्कशॉप को, उनकी मीटिंग को एकत्रित कर एक ही मीटिंग के अंदर, एक ही वर्कशॉप के अंदर ढेर सारी एजेंसियों को एकत्रित कर एक होल ऑफ गवर्नमेंट अप्रोच के साथ विचार का ये मंच बनाने का काम किया है।
আহমেদাবাদে 3 দিনের আগে বিমান দুর্ঘটনায় মৃত 80 জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও রয়েছেন। আহমেদাবাদ সিভিল হাসপাতালের অতিরিক্ত সুপার রজনীশ প্যাটেল জানিয়েছেন, গত রাত পর্যন্ত 80 জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হওয়ার পর 33 জনের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে। जो हमारे पास दर्दी आए थे उनमें से 80 डेड बॉडीज का सिनाप एंड डीएनए मैचिंग हो गया है। ये सब के सब जो कंफर्म हुए हैं डीएनए मैचिंग, उनके रिश्तेदार से 100% कांटेक्ट हो गया है। दे हैव रिलेड कि वो उनकी हिसाब से उनका डेड बॉडी लेने के लिए आएंगे। 33 डेड बॉडीज जो थे मैच हुए थे वो सबमिट करके वो ले गए हैं। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটির প্রথম সভা আজ বিকেলে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিক, গুজরাটের স্বরাষ্ট্র বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মকর্তা, আহমেদাবাদের পুলিশ কমিশনার, ভারতীয় বিমান নিরাপত্তা বিষয়ক মহানির্দেশক এবং অসামরিক বিমান চলাচল সুরক্ষা ব্যুরোর মহানির্দেশক। কমিটির 3 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিটি ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য একটি মান্য কার্যবিধি প্রণয়নের উপর মনোনিবেশ করবে বলে মনে করা হচ্ছে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIBর একটি পৃথক তদন্ত করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মহারাষ্ট্রের মাথেরানে শার্লট লেকে ডুবে গতকাল 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক কিশোর রয়েছে। নভি মুম্বাইয়ের কোপার খাইরানের 10 জন পড়ুয়ার একটি দল ঘুরতে গেছিল শার্লট থেকে। এক পড়ুয়া পা পিছলে লেকে পড়ে যায়। তাকে বাঁচাতে লেকে ঝাঁপ দেয় তার 2 বন্ধু, কিন্তু তারাও ডুবে যায়। বাকিরা সাহায্য চেয়ে স্থানীয়দের ডাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাথেরান থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চতুর্থ দিনে পড়ল। গতকাল সারা রাত জুড়ে 2 দেশের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে। আজ সকালে ইসরায়েলের তৈল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোপন শাখা কুডস ফোর্সের কমান্ড সেন্টারগুলিতে হামলা চালিয়েছে। হামলায় 2 দেশের মধ্যে মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকালে ইরানের হামলায় পেটা টিকভা শহরে 3 জন ও বেনেই ব্রাক শহরে 1 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট 20 জন নিহত এবং 380 জন জখম হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানে কমপক্ষে 224 জনের মৃত্যু হয়েছে এবং 1200 জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। ইরানের হামলায় আজ সকালে মধ্য ইসরায়েলের স্থানীয় বিদ্যুতের গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান জানিয়েছে, আক্রমণের সময় তারা সংঘর্ষ বিরতি নিয়েও আলোচনা করবে না। যুদ্ধবিরতিতে রাজি হয়নি ইসরায়েলেও। বাংলাদেশে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল ব্যাংকিং সেক্টরগুলি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চে খেলাপি ঋণের পরিমাণ 24.13% বেড়েছে। গত ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 20.20%। গত মার্চ মাসে বাংলাদেশি মুদ্রায় খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,20,20%। গত মার্চ মাসে বাংলাদেশি মুদ্রায় খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা, যা আর্থিক সংকটের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে 46% ঋণ খেলাপি। আইসিসি বিশ্ব ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-26 এর ক্রীড়া প্রকাশ করেছে। 17 জুন থেকে শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্ট সিরিজ সূচনা হবে। এরপর ভারত ইংল্যান্ডের মাটিতে 5 টেস্টের সিরিজ খেলবে। শুরু হবে 20 জুন। ভারত এই পর্বে 18টি টেস্ট ম্যাচ খেলবে। এর মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টেস্ট রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ছাড়াও বিদেশের মাটিতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি করে টেস্ট খেলবে ভারত। পেশাদার বক্সিংয়ে ভারতীয় বক্সার নিশান্ত দেব নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সুপার ওয়াল্টারওয়েট বাউটে জোসু সিলভাকে 60-54 ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় পেশাদার লড়াইয়ে জয়লাভ করেছেন। সম্প্রতি পেশাদার হয়ে ওঠা 24 বছর বয়সী এই বক্সার এই বছরের জানুয়ারিতে তার অভিষেক ম্যাচে জয়ী হন অ্যালটন উইংসের বিরুদ্ধে। নিশান্ত 2024 সালের প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠায় জনপ্রিয়তা অর্জন করেন। নার্সিং অফিসার নিয়োগ পরীক্ষা NORCET এবারের পরিবর্তে এখন 1 বছরে 2 বার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সময়োপযোগী নিয়োগ এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
সাইপ্রাস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকে বসেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারত প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার জনগণনার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত ৮০ জনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৩৩ জনের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে ফের তীব্র আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, প্রকল্পে যে ধরনের অসঙ্গতির অভিযোগ তুলে এ রাজ্যের বরাদ্দ আটকে দেওয়া হচ্ছে, সে ধরনের অসঙ্গতি অন্য অনেক রাজ্যে রয়েছে। শুধু বাংলার সঙ্গেই বিমাতৃসুলভ ব্যবহার চলছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কিছু রাজ্যে মানুষকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা। আচমকাই উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়ক। তৃণমূল কংগ্রেসের বিধায়করাও পাল্টা প্রতিবাদে সামিল হন। এদিকে শিক্ষা দুর্নীতি নিয়ে বিরোধী বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে ঘিরে রাজ্য বিধানসভার প্রথমার্ধের অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, প্যারা টিচারদের বেতন বন্ধ এবং অযোগ্যদের আড়াল করার মতো একাধিক ইস্যুতে সরব হন বিজেপি বিধায়ক দীপক বর্মন। এই নিয়ে মুলতবি প্রস্তাব আনা হলে তা পেশের সুযোগ দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণের অভিযোগকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রমণের অভিযোগকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বাইরে এসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মনোজ ওরাও সাংবাদিকদের বলেন, মার্শালকে দিয়ে অধিবেশন থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। 26,000 শিক্ষক তাদের নিজেরা ঠিক না, তারা কি করবে? অযোগ্য প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, তাদের কোনো ডিভাইডেড করা হচ্ছে না। তাদের হয়ে যখন আমরা কথা বলতে দিয়েছিলাম, মুসলিম প্রস্তাব এনেছিলাম, তারা কথা দেয়নি আমাদের, তাই আমরা সভা হই। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ কালীগঞ্জে বিডিও অফিসের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক করেন। সবকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটদাতাদের সুবিধার্থে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রসার ভারতীর জেলা সংবাদদাতা অনুপম মোদককে একান্ত সাক্ষাৎকারে শ্রী আগরওয়াল জানিয়েছেন। এখানে সব অ্যারেঞ্জমেন্ট তৎপর আছে। আমরা ইসিআই যত গাইডলাইন্স আছে, যত ইনস্ট্রাকশনস আছে ফলো করার জন্য আমরা আবার রিপিট করলাম। এন্ড এভরিবডি ইজ রেডি ফর দ্য ইলেকশনস। সব প্রিপেয়ার্ড আছে। এখানে আমরা যে আছে ব্রিফিং মিটিং করলাম। আমাদের স্টেট লেভেল নোডাল পুলিশ অফিসার ছিলেন এখানে, আমাদের যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স স্টেট নোডাল অফিসার আছে উনি ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিও ছিলেন, আরও ছিলেন, প্যারামিলিটারি ফোর্সেস ছিল, স্টেট পুলিশ ছিল। কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকার খিদিরপুর বাজারে গতরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৩০০রও বেশি দোকান ভস্মীভূত হয়েছে। প্রায় ৬ ঘন্টার চেষ্টায় আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশাল এলাকা জুড়ে প্রায় ১৫০ বছরের পুরনো ওই বাজারে তেল ও চালের গুদাম সহ বিভিন্ন দোকান পুড়ে গেছে বলে খবর। স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুনের তীব্রতা বেড়ে যায়। ঘটনাস্থলে আজ যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। বিকেল ৫টা থেকে ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে। নবম দশমে ২৩,২১২, একাদশ দ্বাদশে ১২,৫১৪টি শূন্য পদে নিয়োগ হবে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, ফল প্রকাশ অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হবে ২৯শে নভেম্বর থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের একজন বিধায়ককে মহেশতলা যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩ দিনের মধ্যে তাদের সেখানে যেতে হবে এবং যাওয়ার ২৪ ঘন্টা আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি এবং রবীন্দ্রনগর থানাকে জানাতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারবেন তারা, কিন্তু কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা চলবে না বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১১ই জুন মহেশতলায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতা সেখানে যাওয়ার পুলিশের অনুমতি না পাওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদারকে পূর্ব নির্ধারিত জায়গায় পোস্টিং না দেওয়ার মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এই হলফনামা জমা দিতে বলেছেন। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। মুর্শিদাবাদের জলঙ্গিতে ধৃত বাংলাদেশি নাগরিক আশরাফ মণ্ডলকে আজ আদালতে তোলা হলে বেশ কিছুদিনের জেল হেফাজত হয়েছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা চোরাপথে ভারতে ঢুকে রাজমিস্ত্রির কাজ করত বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10